কুষ্টিয়াকে বলা হয় সাংস্কৃতিক রাজধানী। আর এই রাজধানীর আনাচে কানাচে একটা সময়ে বেড়ে উঠেছিল বেশ কিছু সুরম্য অট্টালিকা, পুরনো বাড়ি, যে বাড়িগুলোর খাজে খাজে আছে এই শহরকে নিয়ে, এই নগরকে নিয়ে, এই নগরের মানুষগুলোকে নিয়ে অনেক গান, গল্প আর কবিতা। সত্যি কথা বলতে যেটা যে প্রচলিত উন্নয়নের বলিতে সেই সুরম্য অট্টালিকাগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং গড়ে উঠছে ফ্ল্যাট কালচার। কিন্তু সেই বাড়িগুলো, যে বাড়িগুলোতে এই শহরকে নিয়ে, এই নগরকে নিয়ে অনেক গল্প গাথা আছে, সেই বাড়িগুলোর খোঁজ এখন আর কেউ নেয় না এবং আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা খুব একটা আঁচ করতে পারবে না। আমাদের একটা ছোট্ট প্রয়াস কুষ্টিয়া শহরের যত পুরনো বাড়ি আছে, যত জীর্ণ শীর্ণ পুরানো অট্টালিকা আছে, সেইগুলোকে ক্যাপচার করা এবং আপনাদের সামনে নিয়ে আসা। তো সেই নিয়ত নিয়ে আমরা বের হয়েছি আজকের ভোরে, এবং ভোরবেলা আমরা চলে এসেছি কুষ্টিয়ার জগতিতে, যেই জগতিতে আছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন এবং যেই জগতিতে রয়েছে অনেক পুরানো হিন্দু জমিদার বাড়ি। এমনই একটি জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো চলুন আমাদের সাথে এবং আমাদের সাথে এই নতুন নগরে পুরাতন সভ্যতাকে খোঁজার একটা অব্যর্থ প্রয়াস আমরা করি। আমরা এখন আসছি জগতিতে, এবং জগতির আনাচে কানাচে আসলে অসংখ্য হিন্দু জমিদার বাড়ি আছে। তো আমরা ভ্যানালা মামাকে বললাম যে আমাদের এরকম পুরনো বাড়িগুলোতে নিয়ে যাও। তো আমরা প্রথমেই এই বাড়িটায় আসলাম, যেখানে আমার কাছে প্রথমেই খুব ভালো লাগতেছে এই যে গাছটা, এবং সেই আমলে কতখানি কুচু করে ইটটা গাথা, ওরে বাবা রে, তো অনেক কিছু করা। ওই যে ক্ষয়িষ্ণু জানালা দেখা যাচ্ছে এইটার, তো আমার কাছে মনে হয় রিপেয়ার করা বাড়িটা অবশ্যই। এবং সব থেকে মজার হচ্ছে চিলে কোঠাটা, ওই যে এক চিলতে চিলে কোঠা দাঁড়ায় আছে এই বিশাল বড় ছাদের এক জায়গাটাতে, এটা বেশ চমকপ্রদ। তো আমরা ভিতরে ঢোকার চেষ্টা করি, দেখি কাউকে পাই কিনা কথা বলার। করতেছে যে পুরাতন বাড়িগুলো আছে, অনেকের একটার সময় তো থাকবে না ওদের বাড়িগুলা, ওইটা তো আপনাদের বাসাটা অনেক পুরাতন দেখতেছিলাম, বাইরে থেকে দেখছিলাম। তো যদি সমস্যা না হয়, জাস্ট আমরা বাসাটা নিয়ে একটু কথা শুনতাম, ভিতরে কি একটু যাওয়া যাবে যদি মনে করে? আচ্ছা, আমরা একটা শট নিয়ে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম ভাই, এই বাসাটা সম্বন্ধে কাদের বাসা ছিল জানা যায় ভাই? নাকি জমিদার ছিল ভাই নাকি? হ্যাঁ, এটা আছে হিন্দুদের পুরাতন বাসা, হিন্দুদের বাসা এটা। ওনারা ইন্ডিয়ায় চলে গেছে। ও, ইন্ডিয়ায় চলে গেছে। এখন ওনার বংশধর আছে নাকি? না, ওনার বংশধর নাই, এটা হচ্ছে বিনিময় করে দিয়ে গেছে, মানে বিনিময় বলতে কি বিক্রি করে দিয়ে গেছে, আশা কটার চাল কিনেছে। ও আচ্ছা আচ্ছা, এটা কি ভাই 71-এর দিক নাকি? হ্যাঁ তো নাকি নাকি ওটা কবি বহুত বছর আগে ভাই জমিদারি ছিল। হ্যাঁ, জমিদারি ছিল। এই উপরে চিলে কোঠাটা দেখে খুব লোভ লাগলো এবং ভাইয়াকে বললাম, ভাইয়া এই বন্ধুদের চলেন তাহলে ছাদে যাই। তো আমরা এখন ছাদে যাচ্ছি, এবং এই দরজাগুলো কি এখন মেরামত করা ভাই নাকি? দরজাগুলো আসে বহুত আগে করে। আপনি ছিল কি কাঠের ভাই আপনার কাছে কি মনে হয়? এটা কাঁঠাল কাঠ। কাঁঠাল কাঠ, তাই না? ও আচ্ছা, আরেকটা বিষয় ভাই, যে এই খাঁজটা এটা কি কারণে দেওয়া হয় আপনি জানেন না? এইটা উপরে যে এইটা, ওইটা হচ্ছে আপনার বাতাসটা যার জন্য, আর যে গরম বাতাসটা বেরোনোর জন্য, ছাদের যে গরম বাতাসটা ওটা বেরোনোর জন্য, আর বাতাসটা বাহ, ভেন্টিলেশনের কাজ করে। চিলে কোঠা, এটা ছোট একটা ঘর, অনেক বড় ছাদ, অনেক বড় ছাদ। চিলে কোঠাটা একটু দেখি। এই চিলে কোঠাও তখন গাড়ি। হ্যাঁ, আহা, এটা হ্যাঁ মেরামত করা ছিল। আচ্ছা আচ্ছা, বট গাছের বটগাছ, ঠিক আছে, ঠিক আছে। আমরা উল্লাস ভাই, বললে আসছে না? ওই যে নিচে আছে, ওই সমস্যা নেই। এবং দেখ এই যে এগুলা কি কাঠের হয় ভাই? এই যে উপরের থামগুলো, এগুলা কি কাঠের? শাল, সেগুন? না, সেগুন না, এটা আছে আপনার শাল কাঠ। শাল কাঠ, শাল কাঠ, সুন্দরী। ও সুন্দরী। আগেকার সবগুলো কি ভাই উপরে এগুলো সুন্দর? সব সুন্দরী কাঠ। আপনার এগুলো আছে তেলে ভাজা, সব তেলে ভাজা। তেলে চুবাই রাখে, তেলের ভিতরে ভাজি একদম ইয়ে করে ফেলে, একদম কাঠের টেম্পার নষ্ট করে ফেলায় দেয়, যাতে অনেকদিন টিকসই হয়। এখন আর এটা করে না ভাই।
এই বাসাটাই হয়তো একটা সময়ে ওই যে কি হতো যে অনেকে আচার রোদে দিত, একটা পরিবার, কেউ না কোনো পরিবার ছিল, কিন্তু এখন তারা অন্য কোথাও চলে গেছে। তো এটা একটা অদ্ভুত ব্যাপার যে আফসোসও হয়, লোভ হয় যে এরকম একটা বাসার ছাদ যদি আমার থাকতো, এরকম ডিজাইনের বাড়ি। বিষয়টা সেটা ছাদটা কত যত্ন নিয়ে করছে। অনেক যত্ন নেই এবং মানে ঠিক এইগুলো আসলে চোখে না দেখলে এক্সপিরিয়েন্স বোঝানো টাফ, অন্যরকম ফিল হয়। এবং এই যে দেখো প্রত্যেকটা বাড়িতে একটা চিলে কোঠা মানে কি যে তারা একটু আরাম আয়েশ করতে পারতো। মানে এত বিশাল ছাদটা দেখলে মনে হয় যদি প্রতি বিকালবেলা কেউ ছাদটা এসে পাটি বিছিয়ে এই শীতের সকালে একটু শুয়ে বসে থাকে বা শুয়ে থাকে, আকাশের দিকে চেয়ে থাকে পূর্ণিমা রাতে এই বিশাল বড় ছাদে, আমার কাছে মনে অবশ্যই মনটা অনেকখানি প্রশস্ত হবে। এবং সেইটার জন্য বোধ করি সেই সময় মানুষদের চিন্তা চেতনার জায়গাটা অনেক বেশি বিশাল এবং ব্যাপক ছিল। তো আসলে এই বিশাল বড় ছাদ এটা তো এখন আর পাওয়া যায় না, দেখাও যায় না। এখন ছাদগুলো খুব মানে ছাদ করে রাখা হয় অনেক জিনিসপত্র রাখার জন্য এবং কিছু গাছ রাখা হয়, কিন্তু এই যে ন্যাচারালি যে গাছগুলো এখানে জন্মাইছে, আমরা পাকড় গাছ দেখতেছিলাম, বট গাছ দেখতেছিলাম, এই যে নিম গাছের কিছু গাছ আছে এখানে, টবের গাছের থেকে মাটিতে লাগানো গাছের সংখ্যা বেশি এবং বড় বড় গাছ আছে। এবং এই যে মানে দেয়াল ফুড়ে এই যে হলুদ পাখি নেওয়া যায় বুঝুক, দেখতো হলুদ পাখিটা আসছে কিনা, ওই যে মিষ্টি একটা হলুদ পাখি জোস। কুয়া আছে, ওটা জল নেই কিন্তু বুঝে গেছে, কিন্তু তারপরে যে ভিতরে দেখার দরকার নেই, ভিতরে একটু যখন লাগবে বাইরে থেকে এই যে কুয়োটা আছে, এই কুয়োটাও একটা বনেদি বাড়ির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, সে বাড়িতে কুয়ো থাকবে, আশেপাশের গ্রামের লোকজনরা সে বাড়ি থেকে সে জল নেবে। হ্যাঁ, এবং জল নেওয়ার সময় মনে করো যে আস্তে আস্তে করে জল টানবে, গল্প করবে বৌজিরা ঘুমটা দিয়ে, এটা একটা বড় কালচার ছিল একটা সময়। আবার কুয়া থেকে একটু মানুষ যে পুরুষরা গোসলও করতো বালতির মাইন্ড কুয়ার পাশেই, এখানে সাবান টাবান রাখতো। সব থেকে আমার ভালো লাগতো যে আমরা যে বাসায় ছিলাম সেখানে কুয়ো ছিল এবং কুয়োয় বালতি প্রায় পুরো যেত, শিকল দিয়ে আংটা দিয়ে সেই বালতিটা আটকে রাখা লাগতো, আস্তে আস্তে করে টেনে তুলতো, মানে এই যে টেনে তুলতেছে বালতি আস্তে আস্তে করে, খুব মানে টেকনিক্যালি এই বিষয়টা খুব দর্শনীয় ছিল। মানে আমরা হচ্ছে যে বাড়িতে ছিলাম উনিই বললেন যে ওই জমিদারেরই এটাও তারই বাড়ি, এবং এই বাড়িটা কিচ্ছু না, আমরা যদি এইখানটায় দাঁড়ায় থেকে অনেকক্ষণ এখানে তাকায় থাকি, এই যে ভোরবেলার মিষ্টি আলো বাড়িটার কার্নিশে করতেছে, পাশে অচেনা পাখিগুলো ডাকছে, ভোরবেলার একটা স্নিগ্ধ আমেজ এখনো অব্দি আছে, এবং এই যে বিশাল বড় সুবিশাল ছাদের পাশে গাছেরা মাথা নিচু করে আছে, এবং সবথেকে বড় বিষয় যে বিশাল বড় দুয়ারটা মিলে ধরে আছে, পুরো জায়গাটার মধ্যে কোথায় যেন একটা সেকেলে সেকেলে ব্যাপার আছে, কোথায় যেন একটা হৃদয়ের শুদ্ধতা আছে, যে শুদ্ধতার খোঁজ সবসময় হয়তো বা আমরা করি, কিন্তু এই পুরনো বাড়িগুলো, এই পুরনো স্তম্ভগুলো সেই চাষটা এখন অব্যাহত রেখেছে। এইটা আমাদের ভালো লাগার একটা বড় জায়গা। আমরা এখন মণ্ডল বাড়িতে আছি, মানে বাড়ির ফলক দেখে বললাম মণ্ডল বাড়ি, আমি এই বাড়ির সম্বন্ধে বিস্তারিত জানি না, কিন্তু যতবার পাশ দিয়ে গেছি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাড়িটার দিকে তাকিয়েছি এবং খুব ভালো লাগতেছে যে এই বাড়িটা এরা সংস্কার করে এই একটা বাড়িরই দেখলাম আমি যে পুরাতন ঐতিহ্যটা একেবারে শক্তপোক্ত করে এরা ধরে রেখেছে। এই যে নতুন করে রং করেছে, মোজাইক দেওয়া হয়েছে পরবর্তীতে এই জায়গাটায়, দরজাগুলোর ভাঁজ সেই রকম, এবং উনি বলতেছিলেন যার কাছে আসছিলেন যে এটা অনেক পুরাতন বাড়ি এবং অনেক রহস্য আছে এই বাড়িটার মধ্যে। আমরা আদতে জানি না কী রহস্য আছে, আমরা ভেতরে ঢুকে কথা বলার চেষ্টা করব। আপাতত বাড়ির সামনেটা আপনাদের দেখাচ্ছি, আর চলুন আমাদের। আপনাদের বাসা হচ্ছে বিশাল অসাধারণ বাসা, যদি বাসাটা নিয়ে একটু করছেন, বাসাটার ইতিহাস বা বাসাটা কি করছেন? এটা জ্ঞানেন্দ্রনাথ পরমাণিকের বাসা, আমরা বিনিময় করেছি। জি, বিনিময় করছেন। এটা কি 47-এ নাকি? এটা 50-তে করছেন। আচ্ছা, আর হচ্ছে এখন আপনারা মানে ওনাদের কাছ থেকে তারপর ওনারা কলকাতা চলে গেছে, তাই তো? আচ্ছা আচ্ছা। এই বাসা ওনারা কি জমিদার ছিল? ওনাদের সম্বন্ধে ছিল? ও, বড় জমিদারি ছিল। আচ্ছা, আমরা জমিদারির সাথে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে বাসাটার বয়স কেমন হবে? এটা 128 বছর। বাবা, 1302 সালের ফাউন্ডেশন যায় মানে এখনো বাড়িটা মানে এখন তো দেখতেছি আপনারা একটা বেশ সংস্কার করে রাখেন। 1950-এর আগে আপনারা কোথায় ছিলেন? বর্ধমান থেকে। ওখানেও তো আপনাদের জমিদারি ছিল আমাদের। একটু বলতে এই বিনিময়গুলো হতো কিভাবে আমরা ঠিক জানি না আসলে। এটা 47-এ রাইট হলো। আচ্ছা, রাইট হলো, হ্যাঁ। তখন হিন্দুরা এদের থেকে চলে যাচ্ছে, জি, আমরা ওদের থেকে চলে এলাম, এটা একটা সেন্টার তো দরকার, জি, এই জন্য আমরা তখন চেষ্টা করতাম বিনিময় করা যায়।
কিন্তু আপনারা তো এই বাড়ি তো দেখেন নাই, মানে না দেখেই কি না না না, আচ্ছা আমরা এসে নওগাঁয় থাকি, রাজশাহী নওগাঁ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাড়া থাকি 9 মাস, আর এই পার্টি খুঁজে বেড়াচ্ছিলাম। ও আচ্ছা 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 আস্তে আস্তে এখানে মনসুর সাথ, দিদি বাড়ির মনসুর সাথ আমার চেয়ারে নাম শুনছেন? ওর হয়তো ও হ্যাঁ এখানে একটা মাজার আছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ মনসুর সাথ অনেক মুড়ির আছে আমাদের বর্তমানে। আচ্ছা আব্বার সাথে পরিচয় ছিল। উনার মুরিদ বর্ধমানেও আছে? 2টা ডয়রা পাক আছে ওখানে। আচ্ছা 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 হ্যাঁ, তারপর নলডাঙ্গা একটা, করকতকে একটা। তোমার মুড়ি দেশের কয়টা আছে, লাখ লাখ মুড়ি আছে ওই দেশে, ইন্ডিয়া। অভিতা আব্বা ফিরে যাওয়ার চিন্তা ভাবনা করেছে যে এ দেশে যখন পার্টি পাওয়া না, রংপুরের দিকে বড় বড় পার্টি পাওয়া যায় কিন্তু ব্যাকওয়ার্ড। আচ্ছা হ্যাঁ। আর আব্বার অ্যাম্বিশন ছিল বাজার, পোস্ট অফিস, স্কুল, স্টেশন কাছাকাছি, এগুলো কাছাকাছি হবে, যোগাযোগ ব্যবস্থা সব কিছু ভালো। হাট বাজার তখন তো জগতই রমরম অবস্থা। হ্যাঁ, স্টেশন কাছে, পোস্ট অফিস কাছে, স্কুল কাছে, এইটা পছন্দ হলো না। এগুলো মন্ত্রীর সাথে দেখা করে তারপর চলে যাবো। ওনাকে বলার পরে বললো তুমি এক্সচেঞ্জ পার্টি করছো, যে দাঁড়াও তোমার একটা পার্টি আমি ঠিক বলতে পারবো না, তুমি ওটার উপরে যাবে, যে সিরাজুল হকের সাথে দেখা করবে, লাঠিয়াল বাইরের সিরাজুল। ও ওনার সাথে? আচ্ছা 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 হ্যাঁ। উনি কৃষ্ণগড়ে অনেকদিন দারোগা ছিল। ও সিরাজুল হকের সাথে দেখা করে, তো বলে তো ঠিক আছে আপনি দাঁড়ান, বাবু আসুক, আমি আপনার সাথে পরিচয় করিয়ে গেছি। এইবারের এক ছেলে ছিল হরেন্দ্রনাথ পরামানের একটা ছিল উকিল। উনি আসার পরেও ওনার সাথে যোগাযোগ করার পরেও বলল ঠিক আছে আপনি বিকালে আসেন, এসব বাড়ির ঘর দেখেন পছন্দ হয় কিনা। আর এই জায়গা আমাদের জমিদারি আছে, তো আমাদের 70 বিঘে জমি আর এই বাড়ি আচ্ছা বাগান দিয়ে রেখেছি। তা আমাদের পছন্দ হওয়াতে আব্বার এই যোগাযোগগুলো পছন্দ হলো। তখন বললো তাহলে আপনারাও যে আমাদের দেখেন। তা আমাদের ওখানে 3টা বাড়ি, আচ্ছা 2টা হলো মুসলমান মহল্লায়, আর একটা আব্বা ব্যবসার জন্য হিন্দু মহল্লায় বাড়ি করে 5 বিঘে জমির উপরে বাড়ি ঘর করে বাড়ি 5 বিঘার উপরে। গোটা এটা তো 15 বিঘার উপরে আছে, বাগান দিয়ে পুকুর দিয়ে বাড়ি দিয়ে 15 বিঘা। তো ওখানে দেখার পরে ও ওদের পছন্দ করে, করার পরে ডিল হয়। তাহলে চাচা সব এই বাড়িগুলোর বদল এভাবেই হতো, ওই পক্ষে এসে দেখতো এখানে, আবার এই পক্ষ দিয়ে দেখতো। উনি আমাদেরকে বললো যে আরেকটা বাড়ি আছে এবং এই বাড়িটা একদম খাস হয়ে গেছে, অর্থাৎ এটা এখন সরকারের বাড়ি, লিজ নিয়ে কেউ থাকে হয়তো বা। তো সেই বাড়িটার জন্য আমরা এইখানটায় আসতাম এবং এসেই দেখতে পেলাম এই যে সিঁড়িটা, একদম নিচ থেকে উপরে ওঠার সিঁড়ি, চিলে কোঠা এবং দোতলা বিশাল বড় বাড়ি। আচ্ছা, এই বাসার সামনে আসার পর প্রথমে মনে হয়েছিল যে বাসায় কেউ থাকে না, মানে বাইরে থেকে খুবই মানে অবস্থা খুবই খারাপ ছিল, ভাঙাচোরা ছিল। তারপর এই বাসার যিনি হচ্ছে ওনাকে আমরা হঠাৎ করে পেলাম আর কি। তো উনি হচ্ছে আমাদেরকে উপরে নিয়ে আসলেন, তারপর বাসার মধ্যে ঘুরে আমরা দেখলাম, তারপর ছাদে আসলাম। ছাদটা অনেক সুন্দর, অনেক বড়। হয় আমার তো মনে হয় যে এরকম ভাবে থাকতে তো আতঙ্ক লাগার কথা। পুরাতন মানুষ এখানকার, এই চায়ের দোকানটাও তো অনেক পুরনো। তো হচ্ছে স্টেশনটা, জগৎ স্টেশনটার কাছে আমরা আসছি। স্টেশনটা আপনারা ছোটবেলায় কেমন দেখেছেন এটা নিয়ে যদি বলুন। এই স্টেশন আমরা ছোটবেলায় যখন দেখেছি, আমরা এখানকারই রেলেরই কর্মী। যখন 12 বছর বয়স তখন থেকে মাথায় করে কয়লা টেনেছি, তখন কয়লার ইঞ্জিন ছিল। হ্যাঁ, তো আমরা পাম্প চালাইছি। তো এই স্টেশনে রাত দিন 24 ঘন্টা গাড়ি, 4-5 দিন তার কাঁটা দিয়ে ঘেরা। ট্রেনের অভাব নাই, সব সময় ট্রেন চলছে। জাদুঘর হবে নাকি? হ্যাঁ, জাদুঘর হবে শুনেছি, যে এই বাগানের ভিতরেই জাদুঘর হবে। তখন রেল চলতো কিসে চাচা? তখন কয়লায়। তাহলে কিভাবে চলতো বলেন তো আমাদের, কিভাবে হতো এটা? এটা হতো আপনার এই কয়লা দিয়ে আগুন আর ভিতরে আছে বয়লার, বয়লারে থাকতো পানি। ওই পানিটা আপনার ভাবসা হতো, একটা ভাবসা হতো না। হ্যাঁ, ওইটাই আপনার ওই প্রিমিয়াম পাম্প চলতো। আপনি নিজেই? হ্যাঁ, নিজেই চালাতাম বয়লার। আপনার বাবাও কি এখানে রেলে চাকরি করতেন? না, আমার বাপ রেলে চাকরি করতেন না। আমার বাপ ছিল প্রথম মিস্ত্রি, করাত মিস্ত্রি। তারপর পোস্ট অফিসে চাকরি করেছে, ইসলামিয়া কলেজে নাইট গার্ডে চাকরি করেছে। হ্যাঁ। আপনার কত সালে দেশে আসা? এই যে আমি ওই সালটা তো বলতে পারবো, লেখাপড়া জানি না।
তো পাকিস্তান পিরিয়ড আমাদের যখন আমাদের বয়স যখন পাকিস্তান পিরিয়ডে 12-13 বছর বয়স। হ্যাঁ। আজ থেকে বেশ কয়েক বছর আগে জগৎ স্টেশন নিয়ে একটা ছোট গল্প লিখেছিলাম, যেখানকার স্কুলের এক পুরনো মাস্টার মশাই, তিনি অবসরপ্রাপ্ত, তিনি প্রতি সন্ধ্যায় এই জগৎ স্টেশনে আসে। স্টেশনের পাশে একটা শিউলি ফুলের গাছ, সেখান থেকে ছোটো ছোটো শিউলি ফুল নিচে পড়ে আসে এবং তিনি এখানে তার শরীরটা এড়িয়ে দিয়ে এখানে চুপটি বেড়ে বসে আছে বহুক্ষণ। মানে জগৎ স্টেশন আমার কাছে একটা অবসরের জায়গা। ব্যক্তি আলী আদনানকে অনেক কিছু দিয়েছে এই জগৎ স্টেশন, এবং আমার অসম্ভব পছন্দের জায়গা এটি। কারণ এই জগৎ স্টেশন সকলেই জানে বাংলাদেশের সর্বপ্রাচীন স্টেশন, এবং এই স্টেশন দিয়েই একেবারে ট্রেন চলে যেত শিয়ালদা অবধি, তখন বাষ্পে রেল চলতো। কাজে এই যে লাল দালান, যে দালানটা হয়তো বা আর 1-2 বছরের মধ্যেই ধসে যাবে, কারণ এর ছাদটা অলরেডি ধসে গেছে আমরা দেখলাম ভেতরে গিয়ে। কাজে এই দালানটা আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যে একটা বড় অংশ জুড়ে আছে। আমাদের যদিও পরিকল্পনা ছিল শুধুমাত্র বাড়িগুলোকে ধারণ করা, কিন্তু আমাদের কাছে মনে হলো যে এই লাল দালানটা এটা তো আসলে এদের মা বা এদের জননী। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই জগৎ স্টেশন আমাদের সে প্রাচীন নদিয়া বা আমাদের কুষ্টিয়ার ঐতিহ্যকে লালন করে চলেছে, এবং এই জগৎ স্টেশনকে দেখে দেখে আমরা বড় হয়েছি, আমাদের সাথেও তার আয়ু বেড়েছে, কিন্তু আজও সে সেইভাবে সুউচ্চভাবে এবং সূর্যের আলো নিয়ে সে আজও তরতাজা আছে। এই তাজা অন্তরটুকু দেখে আমাদের মনে প্রশান্তি জাগে, আমরা তৃপ্ত হই। মিলপাড়া কুষ্টিয়ার বেশ সমৃদ্ধ একটা অঞ্চল ছিল একটা সময়, কারণ এখানে 1908 সালে মাত্র 8টা তাঁত নিয়ে মোহিনীমোহন চক্রবর্তী যাত্রা শুরু করেন মোহিনী মিলে, এবং সেই মিল থেকেই এই অঞ্চলটার নাম হয়েছে মিলপাড়া। এখানে আসলে বেশ কিছু পুরনো বাড়ি চোখে পড়বে, কোনোটা হয়তো বা সেই সময় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার, কোনোটা ম্যানেজারের, কোনোগুলো বাড়ি হয়তো বা শ্রমিকদের। কিন্তু এই যে পুরনো বাড়ি, পুরনো ঘর, এগুলো দেখলে কিন্তু মনে হয় যে কতটা জাঁকালো ছিল সেই সময় এই অঞ্চলটা। এবং সেই সময় মোহিনীমোহন চক্রবর্তী কিন্তু নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমার এই জায়গাটাই বেছে নেন। এর বেশ কিছু কারণ ছিল অবশ্য, তার মধ্যে একটা ছিল যেটা শহরের প্রাণকেন্দ্রে পাশে রেলওয়ে স্টেশন। কাজে এইখানে আসলে এই বাড়িগুলোকে দেখলে মনে হয় যে সেই সময়ে চলে যাচ্ছে, সেই স্বদেশী আন্দোলনের সময়গুলোর ছাপ এই দালানগুলো। আমলে বড় পুরাতন বাড়ি, মোহিনীমোহন আমলে, মিলের আমলে করা, মিলের আমলে। এই যে কোয়ার্টার কানুবাবুর ঐতিহ্য, সব কিছু, খেলার মাঠ, স্কুল, তারপরে বাড়ি টাড়ি। একটা তো আপনার ইউ আছে, একটা হল, সিনেমা হল, সিনেমা হলও আছে পাশে। আচ্ছা, এই বাসাটা আপনাদের, এই বাসাটা বয়স কত হবে তার? এটার বয়স 100-র উপর তো হয়ে গেছে, আর বেশি হবে, 130-40 মতো হতে পারে। আচ্ছা, এখন এই বাসায় কে থাকে? আমি আর আমার ফ্যামিলি থাকে, ফ্যামিলি গেছে নেমন্তন্ন খেতে। আচ্ছা, ছোট ভাই ঢাকায় থাকে, আসে, এই দেখছি। দাদা, আপনার বাবা কি মানে মিলে ছিলেন? হ্যাঁ, ও দাদম কোয়ার্টার আমরা পাই। উনি কি হিসাবে চাকরি ছিল হলো টেকনিক্যাল ম্যানেজার। টেকনিক্যাল ম্যানেজার ওটা হলো কানুবাবুর বাড়ি। ওইটা পুলিশ বাড়িটা কেন বাবা বাড়ি? পুলিশ বাড়ি তৈরি হচ্ছে বলে আপনার কানুবাবুর বাড়িটা আপাতত আছে ওখানে, সামনে পুলিশ বাড়ি হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনীমোহন মিলের পাশে, অর্থাৎ কুষ্টিয়ার পুরনো বাড়িগুলোর ইতিহাস খুঁজতে খুঁজতে আমরা এই দিকটায় চলে এসেছি। এবং এই মোহিনীমোহন মিল শুধু বাংলাদেশে না, একটা সময় পাক ভারত উপমহাদেশে খুব বিখ্যাত ছিল, কারণ এটা ছিল ভারতের বা এশিয়া মহাদেশের সবথেকে বড় কাপড়ের মিল। এবং মোহিনীমোহন বাবু আনুমানিক 1908 সালে এই মিলটা করে, তখন হচ্ছে মাত্র 10 জন তাঁতি দিয়ে এই কাজটা তিনি শুরু করেন, এই বিশাল কর্মযজ্ঞ। এবং সেই সময় কিন্তু এই মোহিনীমোহন মিলের বোর্ড অফ ডিরেক্টরস মধ্যে একজন ছিলেন শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই সময় তার শ্রমিকদের থাকবার জন্য, ম্যানেজারদের থাকবার জন্য তিনি এই বাসস্থানগুলো করে। এবং এরকম অসংখ্য পুরনো ঐতিহ্যবাহী বাড়ি কিন্তু মোহিনীমোহন মিলের আশপাশ দিয়ে আছে। এরকমই একটা বাসায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেখানে দরজা এবং জানালা প্রায় বলা যায় সমান সমান। এবং আমরা কিছুক্ষণ আগে এই বাড়ির যে এখন কর্তা, তার সাথে কথা বলে জানলাম যে তার বাবা ছিলেন এখানকার টেকনিক্যাল ম্যানেজার, এবং সেই সূত্রেই বাড়িটা পেয়েছে। এবং আসলে বাড়িটার দিকে আমি অনেকক্ষণ ধরে তাকাইছিলাম। এই ইটগুলো, এই কাঠগুলো, এই লোহার শিকলগুলো, যেগুলোতে এখন হয়তো বা মরচে ধরে গিয়েছে, হাত দিলে মরচেগুলো আস্তে আস্তে করে নিচে পড়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এই জায়গাটায় কত দাপুটে ছিল। মানে আমি একটা ঘটনা শুনছিলাম যে একবার মোহিনীমোহন বাবু দেখলেন যে তার শ্রমিকেরা সবাই ভারতে গিয়েছে। কেন? ট্রেনে চেপে যে সিনেমা দেখতে গিয়েছে। তো উনি বললেন যে আমার শ্রমিকেরা সিনেমা দেখতে কলিকাতা যাবে, আমি হল বানাবো। তো উনি এখানে বিশাল বড় একটা সিনেমা হল করলেন।
কাজে এই যে অজস্র ঐতিহ্য এবং ঐতিহ্যের লালন করে আসছে কিন্তু এই বাড়িগুলো, এই ঘরগুলো। এবং যেই ঘরেতে হয়তোবা একটা সময় এখানেই মোহিনীমোহন বাবু এসেছেন, শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, হয়তোবা এখানেই বড় বড় কোন কর্মযজ্ঞ সূচনা হয়েছে, সেই মানুষগুলো নেই, কিন্তু দালানটা আছে। কাজে আসুন আমাদের সাথে আমরা সেই দালানটা খোলার চেষ্টা করি। তা তো 100 বছর আগেকার মনে হয় হবে নাকি তারও পুরাতন হবে? তারও পুরাতন হবে। ও হ্যাঁ, ও বরাবর রং টং করছে মনে। ও বুঝতে পারছি। হ্যাঁ, এই বাসাটার যিনি মালিক তার সাথে কথা বললাম এবং ওনারা বললো যে ওনারা মানে 20-30 বছর আগে সম্ভবত কারো কাছ থেকে কিনে নিয়েছে এবং এই বাড়ির ইতিহাস তিনি ভালো করে জানেন না। এই মানে জমিদারের কাছ থেকে বা এক ব্যবসায়ীর কাছ থেকে ওনারা এই বাসাটা কিনেছেন, এর বেশি তথ্য জানা যায় না। এই বাড়িটা দেখার পরে আমরা পরের বাড়িতে গিয়েছিলাম, ওখানে একজন মাস্টারমশাই বললেন যে আপনারা কি এই বাসাটা কাভারেজ করছেন? যে হ্যাঁ, ছবি টবি নিছি। উনি বলে এটা কিন্তু হারাধন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অর্থাৎ বিখ্যাত অভিনেতা যাকে নিয়ে কাজ করেছেন শরৎ সত্যজিৎ রায় তার কয়েকটা মুভিতে, সেই হারাধন বন্দ্যোপাধ্যায় এই বাড়িতে বড় হয়েছেন। আমরা জেনেছি ইতিহাসে যে তার বাবা ছিলেন কুষ্টিয়ার স্টেশন মাস্টার এবং মাস্টার ফ্যাকালে, সম্ভবত আমরা ধারণা করছি যে বড় স্টেশনেরই স্টেশন মাস্টার হতে পারে। এবং সেই সময় তিনি এই বাইরে থাকতেন এবং বড় হতেন। এবং উনি ওনার এক ইন্টারভিউতে বলেছিলেন যে ওই সময়ে এই মোহিনীমোহন মিলের এটা এত প্রসিদ্ধ ছিল এবং এখানে মানে ভারত থেকে বড় বড় অভিনেতারা আসতো এবং উনি যাত্রাপালা দেখতেন, লুকিয়ে লুকিয়ে যাত্রাপালা দেখেছেন এবং স্বদেশী আন্দোলনে উনি থেকেছেন। এবং উনি প্রায় বলেন যে আমার আজকের এই হারাধন বন্দ্যোপাধ্যায়ের মূল যেই গড়ে তোলার কাজটা এটা করেছে কুষ্টিয়ার এই মিলপাড়া। কাজে সে তার বাসায় আমরা এবং এখানে এসে আসলেই বেশ অদ্ভুত অনুভূতি হচ্ছে যে এটা ওইটা হারাধন বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং সম্ভবত ওনার শেষ কাজ হচ্ছে বারফি মুভি, এটা ওনার শেষ কাজ সম্ভবত ছিল। এই বাসার সম্বন্ধেও আমরা কথা বললাম যে একটা স্কুল, তো স্কুলটার এই বাড়িটার আসল মালিকানা কি ওনারা বলতে পারলো না, কিন্তু আমার খুব ঈর্ষা হলো এই জায়গাটা ভেবে যে এত অসাধারণ একটা জায়গায় এই ছেলেমেয়েরা লেখাপড়া করছে। কাজে এইটার একটা তাসির বলি আমি, এটার একটা ইফেক্ট বলে আমি অবশ্যই পড়বে, কারণ এই পুরাতন ঐতিহ্যকে স্পর্শ করে যারা লেখাপড়া শিখছে তাদের মেধা এবং মননের বিকাশটা অল্প হলেও অন্য আঙ্গিকে হবে। মিলপাড়াটা ঘুরতে ঘুরতে পুরোনো বাড়িটা দেখলাম এবং আমরা মনে করছিলাম এই বাড়িটা হয়তো বা কানুবাবুর আমলের বা কানুবাবুর। পরে একজন বললো যে না, এটা হচ্ছে রেলের জায়গা, অর্থাৎ রেলের যে ম্যানেজার সম্ভবত উনি যেটা বললেন তার বাসস্থান ছিল এইটা। এবং সেই বাড়িটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে অনেক কাপড় কাঁথা শীতের ঝুলছে, কিন্তু এই কাপড় কাঁথা সরিয়ে আমরা ইতিহাসটাকে খোঁজার চেষ্টা করব, যেখানে লুকিয়ে আছে আমাদের পুরনো ইতিহাস। মানে আসলে মানে আমি শুধু ভাবতেছি যে কুষ্টিয়ার এই অঞ্চলটা তো এক প্রচণ্ড প্রসিদ্ধ ছিল এবং খুব বিখ্যাত ছিল এবং রমরমা ছিল। তো সেই জায়গার একটা বাড়ি, মানে সেই বাড়িটা এখন একেবারেই জীর্ণ শীর্ণ, তার কোনো মানে সেই রকম সাজ নেই এবং এর প্রত্যেকটা খাঁজে খাঁজে কত অজস্র গল্প। যদি এই ভিতরটা আমরা দেখি, একটা বট গাছের শেকড় এখানে চলে আসছে এবং এই বট গাছের শেকড়টাকে এই যে ভিতর অব্দি এই যে বট গাছের শেকড় নেমে আসছে, মানে ইতিহাসের গায়ের উপর দিয়ে এভাবে শেকড় নেমে যায়। মানে একটা আর্টের খুব কাজ করে, সেটা হচ্ছে আমাদের দেশের এরকম ঐতিহ্যগুলোকে আমরা হারায় ফেলাচ্ছি। এই যে এই পুরাতন, আমি একবার শুনছিলাম রবি ঠাকুর পুঁথির বাড়িতে গিয়ে দেখলাম যে এরকম একটা অংশ ভেঙে গেছে, তাই বললাম যে এটা আপনারা লাগান না কেন? বলে যে আমি মিস্ত্রি আনছি, এইরকম শেপের, সেই মিস্ত্রিরা 2 দিন ধরে কাজ করছে কিন্তু বানাতে পারে নাই। এই যে এরকম শেপের একটা বাড়ি, এটা যে কত মূল্যবান, এরকম একটা দরজা, এটার মূল্যটা হয়তো আমরা দিতে পারছি না। এটা খুব আক্ষেপের বিষয় যে এই ইতিহাস, আমাদের এত সমৃদ্ধ ইতিহাস, এটা আমাদের পরবর্তী প্রজন্ম জানবে না। যতটুকুনি আমরা ফ্রেমবন্দি করতে পারলাম হয়তো বা এতটুকুই থেকে যাবে। এই সময় এই জায়গাটাই সব থেকে কুষ্টিয়ার অন্যতম শহর এটাই ছিল বলতে গেলে। প্রথমে ইলেকট্রিসিটি এখানেই হয়। ও আচ্ছা আচ্ছা। মানে ওই কানুবাবু এই অঞ্চলটাকে ইলেকট্রিসিটি চালু করে, পৃষ্ঠে কোথাও ছিল। আমরা পুরাতন বাড়ি খুঁজতে খুঁজতে আমরা খুব পুরনো একটা
সন্দেশের দোকান বলে, এবং সন্দেশ ছাড়া আর কিছু নাই মনে হয় কাকা? না না কাকা আপনি কি বসেন দেখি করে, কাকা আপনার সাথে একটু কথা বলি। আপনি বসেন সন্দেশ নিয়ে আসেন কাকা এখানে, আপনি বসেন কাকা। আমরা এই অঞ্চলে পুরাতন ইতিহাস নিয়ে একটু জিজ্ঞেস করতেছিলাম মানুষের কাছে, পুরাতন ঘর বাড়িগুলো নিয়ে। আপনি তো তাহলে অনেক পুরাতন এখানকার, আপনার ছোটবেলার কথা একটু বলেন কাকা, কেমন ছিল এই জায়গাটা, মানুষজন ছিল কেমন, বলেন। এই জায়গা হ্যাঁ, আমার বাবা আগে পুলিশে চাকরি করে, হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের বাড়ি আছে সিরাজগঞ্জ। এই মোহিনীবিল মালিকের মেয়ের বিয়েতে নিয়ে আসে আমার বাবাকে কাছে, তবে ঠিক আপনি মিষ্টি বাংলায় ভালো হয়, তুই আমার দাদাই দোকানদার। উনি জায়গা দিয়ে দিছিল পরে কেন বাবুই, কেন ওই আমরা বসে আছি। আর তো অসাধারণ মিষ্টি বানাতে যাবে সেই সময়, আর মিষ্টিকে এত সে খুশি হয়েছে যে বলছে আমাদের মিষ্টি পাকিস্তান আমলে এখানে রাওয়ালপিন্ডি করাচি সব জায়গায়, রাওয়ালপিন্ডিতে তো হ্যাঁ রাওয়ালপিন্ডি করাচি সব জায়গায়, ঢাকা সব জায়গায়। আমার নাম, বাবার নাম ছিল মাখন তালুকদার, মাখন তালুকদার ওইতে পরিচিত দোকান। সেই বিখ্যাত মোহিনীমোহন মিলের প্রধান ফটকের সামনে, এবং এই মোহিনীমোহন মিলের কথা একটু আগেই বলতেছিলাম আমি, আবারও যদি যুক্ত করি, সেটা হচ্ছে যে এই কানুবাবু যার কথা বলা হয় থাকে, এই ভদ্রলোক এইখানটায় আসতেন এবং এই বিশাল মিলের কর্মযজ্ঞ শুরু করলেন, এবং সেই সময় ইংল্যান্ড থেকে তাঁত আনা হয়েছিল, এবং এখানে মিল করার একটা বড় কারণ ছিল স্টেশন, এবং স্টেশন থেকে কাপড় যেত কিন্তু কলকাতায়, এবং এই মোহিনীমোহন মিলের কাপড়, ধুতি, এগুলো খুব প্রসিদ্ধ ছিল, বিখ্যাত ছিল। সেই মিলটা আজকে আর নেই, তা বেহাত হতে হতে প্রায় 99 বিঘা জায়গা যদি বলি, প্রায় তাদের ইতিহাস মতে প্রায় 99 বিঘা জায়গা ছিল এখানটায়, এবং এখানে বিশাল কর্মযজ্ঞ হতো, হাসপাতাল ছিল, সিনেমা হল ছিল, স্কুল ছিল, কি ছিল না এই জায়গাটাতে। এবং এখন সেখানে কিছুই নেই, শুধু কয়েকটা গাছের এই শিকড়টা, এই শিকড়গুলো আঁকড়ে ধরেছে এই পুরাতন দালানটা। এটাই এখন এই মোহিনীমোহন মিল। আমরা মিলের একেবারে পাশ ঘেঁচে হাঁটতেছি, এবং বিশাল এই মিলটা, এটার ভেতরটাতে কত বড় জায়গা জুড়ে আছে, এবং ছোটবেলা থেকে একটা কৌতূহল এই জায়গাটাকে ঘিরে, যে ভেতরে কি আছে, কত বড় সেই কর্মযোগ, এবং এখন কালের মহাসাক্ষী হিসেবে সেই লাল দালানটা দাঁড়ায় আছে, বেঁচে আছে, এবং এর ভিতরে প্রচুর যন্ত্রপাতি ছিল সেই সময়, সেই আমলের, এবং এখন আর সেগুলোর হদিস মেলে না, এবং এটা বেহাত হতে 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 একেবারে শিল্পটা শেষ হয়ে গেছে। হয়তোবা এই শিল্পটা যদি টিকে থাকতো, আজকে কুষ্টিয়াকে মানুষ অন্যভাবে চিনত। শুধু আমরা বলি সাংস্কৃতিক রাস্তা নিয়ে, হয়তোবা বাণিজ্যের জায়গাতেও কুষ্টিয়া অনেকটা এগিয়ে থাকতো, কারণ সেই আমলে যদি পুরো কলকাতা শহরে ধুতি, লুঙ্গি, গামছা এখান থেকে যায়, তাহলে যদি এটা পরিচর্যা হতো, তাহলে এটা আরও অনেক দূর যেত। এই একটা আফসোস, একটা আক্ষেপ আসলে থেকেই যায় এই জায়গাগুলোতে আসলে, যে আমরা পারলাম না আমাদের সেই ইতিহাসকে, সেই ঐতিহ্যকে লালন করতে, ধারণ করতে এবং বহন করে নিয়ে চলতে। এই যে এখন মোটামুটি ওইগুলো কোনো রকম হ্যাঁস দিয়ে রাখা হয়েছে, হয়তোবা আমরা দেখছি এইভাবে আরও 10 বছর, 20 বছর, 50 মানলাম, তারপর এই জায়গাগুলোর কোনো চিহ্ন আর থাকবে না। হয়তোবা যতটুকু আমরা ক্যামেরায় ক্যাপচার করতে পারতেছি এইটুকু, এর বেশি কিছু থাকবে না। কিন্তু যারা কুষ্টিয়া নিয়ে কাজ করে, আমি অনুরোধ করব আমাদের ভিডিও যারা দেখবেন, আপনারা কুষ্টিয়া নিয়ে যারা কাজ করছেন, আপনারা প্লিজ দয়া করে এই ঐতিহ্যগুলোকে কতটুকু কীভাবে সংরক্ষণ করা যায়, অন্তত পক্ষে এখানকার জানালাগুলো, দরজাগুলো, হাতলগুলো, যে পুরনো রডগুলো আছে, এগুলো নিয়ে যদি একটা ছোট্ট মিউজিয়াম করা যায় এই মোহিনীমোহন বা কানুবাবুর কে কেন্দ্র করে, তো এটা আমার কাছে মনে একটা বড় কাজ হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি, যেটা একটা নীলপাড়া পুলিশ বাড়ি, কিন্তু এটা আসলে ছিল একসময় কানুবাবুর বাড়ি, অর্থাৎ এই মোহিনীমোহন মিলের যিনি প্রতিষ্ঠাতা, তার বাসা ছিল এইটা। সো যেহেতু এটা পুলিশ বাড়ি, আমরা অনুমতি নিয়েছিলাম, অনুমতি পাওয়া যায়নি ভেতরে ভিডিও করার জন্য, বাট বাইরে থেকে দেখে নিই আমরা, এবং কানুবাবুর প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, যার জন্য এই কুষ্টিয়াটা একটা সময় এত জাকালো ছিল, আলোকিত ছিল এবং এত প্রসিদ্ধ ছিল। কুষ্টিয়ার থানাপাড়া বেশ পুরনো এবং সমৃদ্ধ একটা ছোট্ট এলাকা, যে এলাকায় রয়েছে বেশ কিছু শিকালে গোছের বাড়ি। এই বাড়িগুলোর জানালা, দরজা, শীত, খিড়ি, এগুলোর দিকে তাকালে মনে হবে যে কত কাল ধরে, কত যুগ ধরে এরা এইভাবে থ মেরে দাঁড়িয়ে আছে, এবং আসলে অদ্ভুত একটা আফসোস মনে জাগবে যে ইস, কেমন ছিল সেই সময়গুলো, কেমন ছিল সেই সময়ের মানুষগুলো। সে মানুষগুলো হয়তো বা নেই, কিন্তু বাড়িগুলো আজও বীর দর্বে দাঁড়িয়ে আছে।
এটা দেখলেই অদ্ভুত যেমন একটা মায়া হয়, ঠিক তেমনি একটা গর্ব আসে এই সমৃদ্ধ অঞ্চলে আমরা বেড়ে উঠেছি এটা ভেবে। এই বাসাটার আসলে যে স্থপতি বা প্রতিষ্ঠাতা তার নাম ছিলেন বসিরউদ্দিন। আচ্ছা উনি একজন জমিদার ছিলেন, ওনার জন্মভূমি হচ্ছে হরিপুরে। আচ্ছা এরকমই একটা বহু পুরানো বাড়ি আপনারা যদি হরিপুরেও যান সেখানেও দেখতে পারবেন। বসিরউদ্দিনেরই বংশধর আমরা। ওনার অনেকগুলো সন্তান ছিল, 2টা পরিবার ছিল। আপনারা নিশ্চয়ই জানেন যে কবি আজিজুর রহমান বলে একজন জি 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 অবশ্যই উনি 21 পদক পেয়েছেন। জি জি সে কবি আজিজুর রহমান আমার এক দাদা, দাদার আপন ভাই। আর আমার দাদার নাম ছিল বজলুর রহমান। আমার দাদা এক মায়ের একই ছেলে ছিল। আচ্ছা এই কারণে শহরের প্রপার্টিটা তার। আর হরিপুরের অংশে যেটা আছে ওখানে আমার আরও দাদারা আছে। বাড়িটার বয়স হচ্ছে আপনার বর্তমানে 100 এক্সিট করছে, 100 পার হয়েছে। আচ্ছা আচ্ছা সালটা সামনে লেখা আছে, আপনারা সামনে গেলে পাবেন। মানে আচ্ছা আরেকটা একটু বেশি জানতে চাচ্ছি, আপনাদের এই বাড়িটা নিয়ে প্ল্যান কি আছে বা? এইটা একটা জটিল প্রশ্ন করেছেন। এইটার অ্যান্সারটা খুব কঠিন, কারণ এটা আমাদের আসলে তো মানে এসবাইলি সম্পত্তি যেটাকে বলা হয়, মানে যৌথ সম্পত্তি। অর্থাৎ আমার দাদার 3 ছেলে। এখন তার থেকে আমার বাবার আমরা 4 ভাই, আমার বড় চাচা হচ্ছে 7 ছেলে, 7 ভাই, আর ছোট চাচার 1 ছেলে। এখন ধরেন এই মূল বিল্ডিংটার ভিতরে সবারই মানে অংশ আছে। স্বভাবতই আসলে এটার ভবিষ্যৎ যে কি আমি নিজেও মানে আপনাকে ঠিক এই মুহূর্তে ক্লিয়ার করতে পারছি না। আখতারুজ্জামান ইলিয়াসের একটা খুব প্রসিদ্ধ উপন্যাসের নাম হচ্ছে চিলেকোঠার সেবাই। তো চিলেকোঠা ছিল একটা সময় আমাদের বাঙালিয়ালা সংস্কৃতির একটা বড় জায়গা জুড়ে ছিল চিলেকোঠা, এবং আমাদের এই থানাপাড়ার এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে চিলেকোঠার সার্থকতা এইখানে, যে চিলেকোঠার এই জায়গাটায় দাঁড়িয়ে প্রমোদটা গড়াইকে দেখা যেত একটা সময়। এখন যদি এখানে অনেক মসজিদ হয়েছে, এখানে কিছু ঘরবাড়ি হয়েছে, কিন্তু এই চিলেকোঠায় দাঁড়িয়ে আজ থেকে 100 বছর আগে আমি শুধু এটাই ভাবছি, আরাম কেদারায় শুয়ে এই গড়াই নদীর ধানটা নেওয়ার যে তৃপ্তি, এই তৃপ্তি অন্য কোনো কিছুতে হবে না। এবং এইখানেই হয়তো বা সেই জমিদার মশাই হাত রেখেছে, এই পথ দিয়ে হয়তো বা চলেছে, বা এই যে চিলেকোঠায় যে লাল লাল দালান যেটা আজও দাঁড়িয়ে আছে এইভাবে, এইটাই অজস্র কালের অজস্র গল্পের সাক্ষী। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 6 রাস্তা মোড়ে খুব নান্দনিক একটা বাড়ির সামনে। আমরা এই ফার্স্টে যাওয়ার সময় প্রায় বাড়িটা দেখে থাকি, এবং বাসার মালিক কেউ বাসায় নেই, আমরা খোঁজ নিয়ে জানলাম। তো কেয়ারটেকার একজন আসুন, ওর কাছ থেকে শুনবো। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ মেজবাহুর রহমান। মেজবাহুর রহমান। ভাই এই বাড়িটা নিয়ে বাড়ির মালিকের নাম কি? বাড়িটির মালিকের নাম গোলাম মস্করা। গোলাম হাজি গোলাম মস্করা। হাজি গোলাম মুস্তাফা। বাড়িটার বয়স কত হতে পারেন? 100 বছর পারে, এখানে 100 বছরের উপরে। আচ্ছা আচ্ছা। এখন তার বংশধর কি আছে? কোনো ছেলে মেয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমাদের কিন্তু কিসের ব্যবসা ছিল বা? আমার ব্যবসায় আরও অন্যান্য অনেক ব্যবসা আছে। অনেক ব্যবসা আছে, তাই তো? আচ্ছা আচ্ছা। আমাদের প্ল্যান কি আছে, বাড়িটা রাখা না ভেঙে টেঙে ফেলবে? পরে ভাঙবো না, এভাবে থাকবে। আচ্ছা আচ্ছা। আমরা যে কয়েকটা বাসা দেখলাম, তাই দেখলাম যে খুব বেশি যে কেউ জানে বাসা সম্বন্ধে এরকমটা না। আনকোরা কিছু তথ্য আমরা পাচ্ছি, বাট এই তথ্যগুলো আমরা মোটামুটি রেখে দিচ্ছি, কিন্তু আমাদের কাছে আসল তথ্য বা আসল সংরক্ষণের জায়গা হচ্ছে এই বিশাল পুরনো স্তম্ভগুলো। দেখছিস দীপক, বড় একটা উঠান, এই যেটা পুরোটাই উঠান ছিল মনে হয়, এই যে টানা বারান্দা, এই যে বিশাল বড় টানা বারান্দা, এটাই আসলে আমার কাছে মনে হয় বনেদি বাড়ির এটা একটা বড় বৈশিষ্ট্য। আমার কাছে প্রথমে যেটা মনে হলো যে টানা বারান্দাটা দেখে মনে হলো যে একটা বাড়ির, একটা প্রশস্ত বাড়ির, একটা বনেদি বাড়ির বড় বৈশিষ্ট্য হচ্ছে টানা বারান্দা থাকবে, যেটা আমরা শান্তিনিকেতনের রবি ঠাকুরের বাসাতেও দেখি, এবং একই সাথে বিশাল বড় একটা উঠান এবং প্রশস্ত একটা উঠান, এবং এখানে কিন্তু এরকম প্রশস্ত একটা উঠান আছে, এবং এই জায়গাটাতে সেই এই লাল রঙটা কিন্তু আমরা ধারণা করি সে ব্রিটিশ যুগের মানে সিম্বল বহন করতেছে এই লাল রঙটা, সে লাল রঙের ছাপ আছে, এবং রিলগুলো অনেক প্রশস্ত, যদি এগুলো খুব একটা আধুনিক, আপনার সঙ্গে এগুলো আধুনিকভাবে সংস্করণ করা, এই কাজগুলো দেওয়া, এটা দেওয়া। এবং বাড়ির যে বয়সটা বললো 100 বছর, এটা কিন্তু বেশ পুরনো বয়স, বাট আমার কাছে মনে হয় বাড়িটা বেশ টেকসই, কারণ এখনও বাড়ির সেই জাকালো ভাবটা অটুট আছে। তাদের বাসাটা তো খুব ঐতিহ্যবাহী একটা বাসা। তা আপনার বাসার এই মানুষগুলো নিয়ে যদি আগে একটু কথা বলতেন, আপনার শ্বশুর মশাই সাহেবকে নিয়ে কথা বলতেন যদি। ওনার রাজনৈতিক জীবন ছিলেন, উনি মানে পেশায় ছিলেন হচ্ছে এর মধ্যে, তো ওনার বেশি মানে এই মিরপুরের ভিতরে বাবার দেশ ছিল, গ্রামটার নাম হচ্ছে মির্জানগর, উনি লিখতেন বোধহয় কোদাপাড়া বলে। তারপরে উনি ওখান থেকে তার জীবন পথ চলা শুরু জীবনে, তারপরে উনি ওকালতি করেছেন, তো কলকাতা প্রেসিডেন্সিয়াল কলেজ থেকে ওই সময়। তারপরে উনি তার ব্যক্তিত্ব জীবনে বেশ সাফল্য অর্জন করেছেন। সে বোধহয় ম্যাজিস্ট্রেটও ছিলেন। তিনি কিন্তু ওই যে জেলা বোর্ডের
তোমার চেয়ারম্যান ছিলেন, তারপরে হচ্ছে তখন এমপি কে কি বলতো আর একটা বলতো এমএলএ না কি বলতো সেটা ছিলেন, বিবার বোধহয় টু স্যার ছিল তখন। তখন নদিয়া ডিস্ট্রিক্ট, এবং এইটা বিভক্তকরণে ওনার অবদান আছে। উনি এটা এই কুষ্টিয়ার এটা বিভক্ত করেন। এই বাসাটা কত সালে করেন ম্যাডাম? এই বাসাটা অন্তত 200 বছর হবে। 200 বছর। ওনার বড় মেয়ে ডাক্তার শামসুন নাহার, ইনি হচ্ছে তোমার এই যে বাংলা মানে পাকিস্তানের প্রথম আমাদের মানে ঢাকা মেডিকেল কলেজ থেকে মহিলা ডাক্তার উনি প্রথম বেরোয়। একটা দ্বন্দ্ব আছে যে আরেকজন আছে জোহরা খাতুন, কিন্তু না, আমার নর্মতি আগে পাশ, মানে উনি প্রথম মহিলা ডাক্তার বাংলাদেশে, মানে পাকিস্তানে বাংলাদেশে ওই যখন মেডিকেল কলেজে ওই ব্যাচের প্রথম উনি মহিলা ডাক্তার। বাসা মানে এখন কেমন আছে, বসবাসের উপযোগী এখন? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আদনান তুমি ঘুরে দেখো, লাইট জ্বালিয়ে দেখো। এই বাসাটা নিয়ে প্ল্যান কি ম্যাডাম, কিভাবেই তো থাকছে নাকি? এটা এই যে তুমি যেমন বলছো ঐতিহ্য তো অনেকেই বলে ভাঙার কথা, দিলে আমরা এই যে ছাপেন ও কিন্তু ঐতিহ্য ধরে রাখি। মিশরে যে ম্যাডাম কুষ্টিয়া শহরে এরকম রাজকীয় বাড়ি তো খুব অল্প আছে। আর নাই তো, না এই ফ্ল্যাট কালচার এসে ম্যাডাম সব ভাঙা হয়ে যাচ্ছে। তো আমরা ওইটার জন্যই ভাবলাম এটা একটা ডকুমেন্টেশন থাকা আমাদের কাছে যেন মনে হয়। খুব ভালো। এর আগে এই সম্প্রদায়ের আর কোনো দোতলা বাড়ি ছিল না। তার একটা দৃষ্টান্ত এবং প্রমাণ 1922 সালের যে ম্যাপ আছে সেই ম্যাপে একটা বাড়ি ভাসছে দোতলা, এই বাড়িটা করেছিলেন আমার গ্র্যান্ডফাদার খোদাদাত খান সাহেব। উনি পৌরসভার একজন ভাইস চেয়ারম্যান ছিলেন, প্রথম ভাইস চেয়ারম্যান ছিলেন। তা উনি নাম করা লয়ার ছিলেন, মুক্তার ছিলেন, এন্ট্রান্স পাস ছিলেন। ওনার ফাদারের চা বাগানও ছিল, শেয়ার আর কি, আসামের মনখুশি টি স্টেট, যতদূর আমি শুনেছি দাদির মুখে। এবং ওনার কর্জে হাসনা বলে একটা দানখাতও ছিল। উনি বাপের একমাত্র ছেলে ছিলেন। তো ওই কর্জে হাসনা যে দান খাত, সেই দানখাতে কুষ্টিয়া বহুত মানে অনেক লেখাপড়া করেছে। তার মধ্যে বিশেষ করে আপনার ডক্টর কাজী মোতাহার হোসেন তার লাইফ হিস্ট্রিতে তার বইয়ে বলে গেছে, তার মেয়ে বোধহয় সঞ্জিদা খাতুন নাকি, সেও কিছুদিন আগে পত্রিকায় বলেছিল যে খোদাদাত খানের কর্জে হাসনা টাকা থেকে উনি লেখাপড়া করেছিলেন, পরে টাকা ব্যাংক দিতে চাই, বলেছিল তুমি আরেকটা ছেলেকে পড়ায় দিও। বড় মসজিদ যেটা এই যে কুষ্টিয়াতে খুব পুরাতন মসজিদ, তখন ডিসি কোর্টটা ছিল মানে জজ কোর্টটা ছিল ওই পাশে যে লাল ইসলামিক কলেজ ওইটা। তো ওরা প্র্যাকটিস করতেন ওখানে, উনি এর ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলেন মসজিদটা। ওনারা এই পয়সা করে দিয়ে ছোট ওই জায়গাটা কিনে আস্তে আস্তে এটা বড় বিগ মসজিদ হয়ে গেছে। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন যেটা আমরা শুনেছি। এবং ওনার ফাদার জালালউদ্দিন খান, উনি একটা ফার্সি স্কুলের প্রাইমারি স্কুল টিচার ছিলেন, আর ওই চা বাগানের শেয়ার ছিল। ও আমাদের অরিজিনাল, অর্থাৎ এই বাড়িটা 1910 সালে আর যার জন্যে 22 সালের ম্যাপে এই বাড়িটা আছে আর কি। হ্যাঁ, তো তাহলে আমার কাছে ম্যাপ তুমি দেখাই দিতাম। বর্তমান হেফাজতকারী আপনার নাতি, এবং আমি আমার মৃত্যু দশায় পর্যন্ত স্মৃতিটা বহন করে যাব। আমাকে যদি ঢাকা শহর এক হাতে দেওয়া যায় আর এই বাড়ি বদল করা যাবে, করবো না। আমার খুব মায়া, যা কারার বাপ, দাদার বাপ, আমরা 7 পুরুষ। খোদাদাত খান সাহেবের কবরও এই বাড়ির পেছনে আছে। আমরা তো 71 সালে পাকার মিশনে যুদ্ধ করে এই মাঠ দিয়ে এমএনডি যায়, মাঠ ছিল ফুল। এখান থেকে যে বিটিআরের সঙ্গে করে ওই গলি দিয়ে যে আমরা থানা আক্রমণ করি 30 মার্চ রাত্রে। তারপরে তো ভারতে যে ট্রেনিং নেই, আসামে তেজপুর ক্যান্টনমেন্টে গেরিলা ওয়ারফেয়ারে পড়ে, তারপরে প্রসিড করি ফুল ঢাকাতে 7-8 ইন্ডিয়ান আর্মির সঙ্গে, এবং আমাদের 700-800 ট্রুপস। নেতা ছিল মুজাজ্জম সেলিম ভাই নেতা ছিল, আর ট্রেনিং গ্রাউন্ডে ছিল মাহবুজামান। আমি নিজেও পাবনা কুষ্টিয়া অঞ্চলে ডিপ্টি কমান্ডার ছিলাম। মজমপুর রেলগেট থেকে 2 মিনিট হাঁটলেই যে লাল দালান দেখতে পাবেন, বিশাল বড় লাল দালান, সেটাই হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। 1869 সালে এই পৌরসভা গঠিত হয়। কুষ্টিয়ার বিখ্যাত নীলকর টিআই কেনি নীল ব্যবসার জন্যই শহরের এই বিশাল ভবনটি নির্মাণ করে। 210 একরের উপর নির্মাণ করা, এখানে কক্ষ 50টি, এবং এটা ক্রিসেন্ট বিল্ডিং নামেও বেশ পরিচিত ছিল। নতুন করা এই বিল্ডিংটা মূলত কুষ্টিয়া মহকুমা দপ্তর, কোর্ট ও মিউনিসিপ্যাল দপ্তর গড়ে ওঠে।
এবং এই বিল্ডিংটাতে তাকালে আপনি মনে হবে যে সেই সময়টা অল্প সময়ের জন্য চলে গেছেন। এই লাল উঁচু উঁচু দালান, বিশাল বড় একটা ঘড়ি ছিল এখানে, এবং এখানকার কারুকাজগুলো আসলে বেশ মায়াময়। নবাব সিরাজউদ্দৌলা রোড, যেটাকে সংক্ষেপে আমরা বলি এনএস রোড, সেই এনএস রোড দিয়ে হাঁটতে হাঁটতে যদি বড় বাজারের দিকে আপনি চলে যান এবং সেখানে গিয়ে যদি মাথাটা খানিকটা উঁচু করেন, আপনি দেখতে পাবেন যে দুপাশ দিয়ে দোতলা বেশ কিছু সেকেলে জমিদারি গোছের বাড়ি। সেই বাড়িগুলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে আপনার কাছে মনে হবে যে আপনি হয়তোবা পুরাতন কলকাতার কোনো এক অলিগলির মধ্যে চলে এসেছেন, কারণ বাড়িগুলো সেই আমলের। তখন কিন্তু এই অঞ্চলটা বেশ জাকাতও ছিল, এবং বাড়িগুলো দেখলে মনে হয় যে তারা প্রত্যেকেই বেশ অবস্থান সম্পন্ন ছিল। সেই বাড়িগুলোর দিকে যদি আপনি স্পর্শ করেন, চেয়ে থাকেন, ঘ্রাণ নেন, আপনার কাছে মনে হবে একেবারে পুরনো কুষ্টিয়ার একটা ঘ্রাণ, একটা গন্ধ আপনি কিন্তু পাচ্ছেন। অবশ্যই এটা অনেক আগেকার ব্রিটিশ মানে ইংরেজ আমলের অনেক পুরাতন বাড়ি এটা। হ্যাঁ, এই বাড়িটা আপনার বাবা না দাদা? এটা হচ্ছে আমার দাদারও বাবা, সম্ভবত এটা বিজনেস পারপাস। আমরা যখন অনেক আগে যখন দেশ ভাগ হয় তখন এখানে এসে ব্যবসা পারপাজে কুষ্টিয়াতে আসার পরে ব্যবসায়িক পারপাজে এরকম নামমাত্র সম্ভবত 1600-1700 টাকা দিয়ে এই জায়গাটা সম্ভবত কিনছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদুরও বাবা অনেক। আচ্ছা, তাই ওইটা কেনার পরে এটা তো অনেক আগে, এটা পৌরসভার কাজেও সম্ভবত ব্যবহার হতো, এরকম একটা কথা শোনা যেত। আচ্ছা, অনুকূল চন্দ্র ওনার এখানে মানে উনিও এখানে থাকতেন নাকি, এখানে ওনার প্রোগ্রাম জানতেন। অনুকূল চন্দ্র ঠাকুর উনি এখানে আসতেন বা থাকতেন? দাদুর বাবা যখন এটা নিয়ে এসে তারপরে এটা কেনার পর থেকে আমাদের বংশ পরম্পরায় আমরা এখানে আছেন। আর এখানে যে আমাদের বাড়ির নিতে এখানে অনেক কুষ্টিয়ার সবচেয়ে ফার্স্ট যে একজন নাম করা একজন গৌরাঙ্গ প্রসাদ ধারা, ধারা সবাই নাম বললেই চিনবে কুষ্টিয়ার। ওনার চেম্বার ছিল নিচে ওই প্রসিদ্ধ ডাক্তার ছিলেন। হ্যাঁ, উনি ডাক্তার মানে ওই সময়কার পণ্ডিত চিকিৎসক। হ্যাঁ, উনি হচ্ছে খুব জনপ্রিয় কুষ্টিয়াতে নাম, মানে এই রাস্তাতে মানে যে কেউ যে কোনো রিক্সাওয়ালা যে কোনো মানুষকে যে ধারার চেম্বারে যাবো এক নামে উনি হচ্ছে কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ফার্স্ট মোটর সাইকেল কিনছিলেন, এরকম শোনা যায়। হ্যাঁ, তিনি যখন মোটর সাইকেল চালায় আসতেন, এগুলো আমার মা বাবার দাঁতে শুনে। আর স্পেশালিটি যদি বলি স্যার, যে এখনকার বাড়ির এই বাড়িটার যে টানা বারান্দা তো এটাকে বলে, হ্যাঁ, এটা আমরা যে কলকাতায় দেখি, কলকাতা স্টাইলি মানে সেই সময়কার জমিদার বনেদি বাড়ি আর কি। হ্যাঁ, এটা আসলে খুব আমাদের কোনো রক্ষণাবেক্ষণ নাই, কারণ হচ্ছে এখানে 2 বলা খুব বেশি দিন হয়তো এখানে থাকবো না। হ্যাঁ, কনস্ট্রাকশন ফেলে এটাও 2 বড়, এটা ফেলে দেওয়া হবে, যার জন্য এটাকে আমরা অনেক কয়েকবার ইউনিয়ন করা হয়েছিল। হ্যাঁ, কিন্তু লাস্ট আন্ডার 10 ইয়ার্স অস্ট্রেলিয়া আমেরিকায় থাকে, এই জন্য লাস্ট 20 ইয়ার্স এটার কোনো মানে ইউনিয়ন করা হয়নি, কিংবা কোনো জাস্ট এটা পরিত্যক্তই বলতে পারে না। এটাও তো খুব বনেদি বাড়িতে আগে একটা থাকতো। এইগুলোতে আমরা একসময় গোসল করছি। হ্যাঁ, ওখান থেকে আমরা প্রফেশনের সাহায্যে একটা কাটা হ্যাঁ, ওটা দিয়ে আমরা বের করছি। আমরা ছোটবেলায় এগুলো বের করছি। কি কাজে ব্যবহার করতেন আপনারা? একটা কমন স্পেস, অনুষ্ঠান এসবের জন্য মানুষজন একসাথে জমা এখানে কেন কিছু। ওটা কি পাকা হয়েছিল তখন? হ্যাঁ, প্রথম থেকে এটা পাকা। ওয়াল হয় কত 5 ইঞ্চি, তাই না? হ্যাঁ, আর এটা প্রায় 30-40 ইঞ্চি গাছনিটা। হ্যাঁ, খাওয়ার পানি রাখার জায়গা ছিল এগুলা। হ্যাঁ, আর এখান থেকে মনে করে লেগে কুয়ার পানি এখান থেকে তোলা হতো, এইখান থেকে পানি তুলে ওপরে গোসল করা। এইগুলো বাথরুম তো অনেক পরে, আগে তো বাথরুমের সিস্টেম ছিল না বিল্ডিং এর ভিতরে, বাথরুম ছিল ওই বাগানে। হ্যাঁ, আর এখানে জাস্ট রান্না বান্নার জন্য পানি তুলে। হ্যাঁ, রান্না বান্নার জন্য, গোসলের জন্য, এগুলো যার জন্য এখান থেকে পানি নেওয়া হতো। ধরে রাখতে পারেনি কি জন্য, যে এই এখন যারা কাজ করে তারা এতটা এক্সপার্ট না যে এই কারুকার্যটাকে সুন্দর করে আবার আগের মতো কিছুটা নির্দেশনা এখানে দেখা যায় যে কাজগুলো দেখা। দেখেন এই পুরা ডিজাইন আরো এক্সক্লুসিভ কিছু ডিজাইন ছিল যেগুলো মনে করেন এখন আর নাই। 1895 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে মোটামুটি ব্যবসার সাথে জড়িয়ে থাকেন।
তিনি তার 2 ভাগ্নে সুরেন্দ্রনাথ ও বলেন্দ্রনাথের সহযোগিতায় শিয়ালদহে ট্যাগর অ্যান্ড কোম্পানিও গড়ে তোলেন। এটা মূলত ভুসিমাল এবং পাট নিয়ে ব্যবসা করত এবং সেটার জন্যই কবিগুরু ট্যাগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং ব্যবসার কাজের সুবিধার জন্য এটাকে শিয়ালদহ থেকে কুষ্টিয়ায় স্থানান্তর করা হয়। কোম্পানি দেখাশোনা করার জন্য কবি শহরের মিলপাড়ায় একটি দোতলা ভবন নির্মাণ করে। বর্তমানে এই ভবনটি ট্যাগর লজ নামে পরিচিত। এটা মূলত 9 কাঠা জমির উপরে, যেখানে ঢুকলেই কবিগুরুর একটা আবক্ষ মূর্তি দেখা যাবে, যেখানে বেশ কিছু কবিগুরুর ছবি রয়েছে। জীবনের নানা সময় ছবিগুলো বেশ মলিন হয়ে গিয়েছে যদিও এখনো। তো এই লজটা হলো ট্যাগর অ্যান্ড কম নাম ছিল, অর্থাৎ ট্যাগর অ্যান্ড কোম্পানি বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের হেড অফিস ছিল রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ 3টা পরগনা নিয়ে তো পূর্ববঙ্গের ঢোকেন, একটা হলো প্রতিশোধ, আর একটা সাজাদপুর, আর হলো শিলাইদহ। শিলাইদহ উনি পারিবারিকভাবে থাকতেন। আর এই 3টা পরগনা উনি ওনার বোট হচ্ছিলেন, ওই বোটে চড়ে ঘুরে ঘুরে এই 3 পরগনা ঘুরতে এখানে এসে ব্যবসার হিসাব টিসাব নিয়ে কখনো কলকাতায় চলে যেতেন, কখনো নৌকায় আসতেন, পদ্মা নদী হয়ে ঘুরে বা এই নদীর এখানে। এই হলো কাহিনী। কিন্তু রবীন্দ্রনাথের অনেক স্মৃতি আছে এখানে, যদিও উনি এখানে কবিতা লিখছেন বলে এখনো কোনো হদিশ পাওয়া যায়নি, তো অসংখ্য চিঠিপত্র লিখতেন। রেনিক যোগেশ্বর অ্যান্ড কোম্পানি লিমিটেড 1881 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি কুষ্টিয়ার প্রায় 37 একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে আসলে দেখা যায় সেই আমলের পুরনো সেই যন্ত্রাংশগুলো পড়ে আছে, মরচে ধরেছে, কোনোটায় হয়তো মাকড়সা জাল বেঁধেছে এবং সেই সময় সেই দালানটিও কিন্তু এখনো ঠায় দাঁড়িয়ে আছে। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ট্যাগর লজের একেবারে কাছাকাছি। আমরা চেষ্টা করেছিলাম যে কুষ্টিয়ার যে পুরনো বাড়িগুলো আছে সেই বাড়িগুলোর সাথে আপনাদেরকে আলাপ করিয়ে দেওয়া, অর্থাৎ পুরনো বাড়ির সাথে নতুন মানুষদেরকে আলাপ করিয়ে দেওয়া। কতটুকু পেরেছি আমরা জানি না, কিন্তু চেষ্টা করেছি যে যতটুকু তথ্য পাওয়া যায়, বাড়িগুলোর যতটুকুনি অংশ আপনাদেরকে দেখা যায়, সেই বাড়িগুলো যতটুকুনি ঐতিহ্য এবং ইতিহাস আপনাদেরকে জানানো যায়। কাজে আপনাদের কাছে আমাদের বিনীত আর্জি থাকবে যে এই পুরোতো ইতিহাসকে যেন আমরা ধারণ করি, যেন আমরা লালন করি এবং আমাদের ভালোবাসার মায়াজালে মেশা এই কুষ্টিয়া শহরটা যেন আমাদের ভালোবাসার বাহুডোরে অটুট থাকে। কুষ্টিয়া জগৎ স্টেশনের এই বিশাল বড় দালানের পাশ থেকে আমি আজকের মতো চলে যাচ্ছি। ক্যামেরার পেছনে ছিল দীপক, যে পুরো এই জার্নিটা ক্যাপচার করেছে। আমাদের সাথে ছিল ইমতিয়াজ, আমাদের সাথে ছিল রিও। সবাইকে মনে করছি এবং একই সাথে এই সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ার নিমন্ত্রণ জানাচ্ছি এবং এই পুরনো বাড়িগুলো হাজার হাজার বছর ঠিক এইভাবে থাক সেই প্রার্থনা করছি।